স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ৩ দফা দাবিতে জগন্নাথের শিক্ষার্থীদের কাকরাইলে সড়ক অবরোধ, ভোগান্তি চরমে। ডিগ্রি সমমানের দাবিতে বিভিন্ন জেলায় নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের বিক্ষোভ। বাজারে আসছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রসালো লিচু, কদমি লিচুর কদর বেশি। এবারে বিস্তারিত। ৩ দফা দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মৎস্য ভবন থেকে কাকরাইলের দিকে যাওয়ার সড়কে শিক্ষার্থীরা ব্যারিকেড দেয়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল। এ আন্দোলনকে ঘিরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি, ২০২৫-২৬ অর্থ বছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়নের দাবিতে বুধবার দিবাগত রাত সড়কেই কাটান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনের দ্বিতীয় দিনেও কড়া রোদ উপেক্ষা করে সড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ে স্লোগান দেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে ফিরতে চান না শিক্ষার্থীরা। একই সাথে শিক্ষক শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিচার চান তারা। কালকে আমাদের উপর যেভাবে ন্যাক্কারজনক হামলা হয়েছে তাদেরকে শনাক্ত করে আমরা তাদের বিচার চাই। পরিণতি এটাই হতে হবে, আমাদের দাবিটাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। ইউজিসি জাস্ট একটা বৈষম্য করে বাজেট প্রণয়নে। কেবল আশ্বাস নয়, দাবি বাস্তবায়নে সুনির্দিষ্ট রূপরেখা চান আন্দোলনকারীরা। আমরা বৈষম্য শিকার, এটা আর নয়, এটা এটার মানে 2-1 দিনের ভিতরে করে তারপর যাব। আমাদের আজকে পরীক্ষা ছিল, আমরা পরীক্ষা পর্যন্ত ক্যান্সেল করে এখানে চলে আসছি। আমরা যাব না, এখানেই থাকবো, রাজপথেই থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের 3টা দাবি মানা হচ্ছে। দাবি আদায়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করেন শিক্ষকরাও। এটা যে শুধুমাত্র শিক্ষার্থীদের আন্দোলন তা নয়, ওরা আন্দোলন করছে এবং আমরা তো আসলে ওরা আমাদের সন্তানের মতো। সন্তান যখন পথে থাকে তখন বাবা মা কি পথে না এসে পারে? আমরা এবং এটা আমাদের সবার। যতদিন পর্যন্ত আমার শিক্ষার্থীরা রাস্তায় থাকবে আমরাও রাস্তায় থাকবো। প্রশাসনের ভয় দেখিয়ে আমাদের কোনো লাভ নাই। কাকরাইল মোড়ের চারপাশে আন্দোলনকারীদের ব্যারিকেডে বন্ধ রয়েছে যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে দেশের বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নার্সিং শিক্ষার্থীরা। সকালে পটুয়াখালী পৌর শহরের চৌরাস্তা এলাকার মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন তারা। এ সময় প্রায় 1.5 ঘন্টা সড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ থাকে। ফলে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষেরা। পরে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে সড়ক থেকে সরে যান নার্সিং শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, 3 বছর পড়াশোনা ও 6 মাস ইন্টার্নশিপ শেষে তারা যে সার্টিফিকেট পান তা এইচএসসি সমমান, যা খুবই হতাশাজনক। যতদিন পর্যন্ত দাবি না মানা হবে ততদিন আরও কঠোর কর্মসূচি পালন করবেন তারা। এদিকে দিনাজপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা। মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় শহরের মাঝে যান চলাচলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসানোর দাবিতে অবস্থান কর্মসূচি হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানে সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। সকাল থেকে দুপুর 1:30টা পর্যন্ত দ্বিতীয় দিনের কর্মসূচি পালন করে ঢাকাবাসী। এ সময় আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। জনভোগান্তির কথা চিন্তা করে পরে নগর ভবনের ভিতরে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এ সময় অভিযোগ করা হয়, ইশরাকের শপথ নিয়ে টালবাহানা করা হচ্ছে। দাবি আদায়ে আগামী শনিবার নগর ভবন থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের মতামত দাবি করা হচ্ছে না। আমরা ঢাকাবাসীদের ভোটাধিকারকে রক্ষা করার জন্য অতি শীঘ্রই এই প্রশাসক যেন এই
তার সম্মান সাথে তার দায়িত্ব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ভাইকে বুঝিয়ে দেয়। আমরা এটাই একমাত্র দাবি। আজকে কেন আমরা অবস্থান ধর্মঘট করতে হবে? আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা এখানে আসছি অবস্থান ধর্মঘট করতে। আমাদের যে রায় সরকার দিছে, আইন আদালত উচ্চ আদালত দিয়েছে, সেটা বাস্তবায়ন করার জন্য লক্ষ্যে আমরা এখানে অবস্থান করেছি। ইশরাক ভাই তো নির্বাচন করছে এবং জনগণের ভোটে সে নির্বাচিত, ঠিক আছে। সে আর যারা এখানে অন্যায়ভাবে অবিচার করে এতদিন ক্ষমতায় ছিল তারা তো এখন নাই, স্বৈরাচার, তারা তো পালিয়ে গেছে। তো এখন সেই ক্ষেত্রে সে তো পাওয়ার যোগ্য, যেহেতু এটা আদালত তাকে রায় দিয়েছে। আমাদের বৈধ মেয়র কেন তাকে শপথ গ্রহণ করানো হচ্ছে না, এর জন্য আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য হত্যার ঘটনায় রাজনৈতিক শত্রুদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে, না হলে এর পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হয়। এ সময় রিজভী বলেন, এখন তো আওয়ামী দোসররা নেই, ছাত্রলীগ নেই, তাহলে এখন কেন বিশ্ববিদ্যালয়ে লাশ পড়বে? রাজনৈতিক কারণ আছে দাবি করে তিনি বলেন, জাতীয় সঙ্গীতের পক্ষে সাম্য কয়েকদিন আগে পোস্ট দিয়েছে বলে এই ঘটনা ঘটেছে। যারা স্বাধীনতার পক্ষে, দেশের পক্ষে, তাদের জীবন চলে যাচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করতে পুলিশকে আহ্বান জানান তিনি। যারা দেশের স্বাধীনতার পক্ষে, যারা জাতীয় সঙ্গীতের পক্ষে, যারা জাতীয় পতাকার পক্ষে, তাদের জীবন চলে যায়। আমি এই জন্যই বলেছি যে নিশ্চয়ই এর পেছনে কোনো রাজনৈতিক কারণ আছে। জাতীয় সঙ্গীত বন্ধের জন্য একটা আন্দোলন চলছিল, তার বিরুদ্ধে সে একটা পোস্ট দিয়েছে যে আপনার জাতীয় সঙ্গীতের পক্ষে। এইটাই কি কারণ? মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। বুধবার রাত 10:15টায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের সরাতৈল গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে সাম্যকে সরাতৈল জান্নাতুল বাকি কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয়। এর আগে ঢাকা থেকে বুধবার রাত 7:30টার দিকে সাম্যর মরদেহ সরাতৈল গ্রামে নিজ বাড়িতে নেওয়া হয়। মঙ্গলবার রাত 12টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্যার এএফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। তার স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ শোক পালন করা হচ্ছে। দুপুর পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাস দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানি আবার হবে 26 মে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়। গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট। পরে 19 মার্চ এ মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এতে 24 জন নিহত হন। এরপর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের 2টি মামলায় 19 জনকে মৃত্যুদণ্ড, 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আদালত। না, আমাদের প্রত্যাশা যে হাইকোর্ট ডিভিশনের যে জাজমেন্ট এটা বহাল থাকবে। আমাদের আসামি যাদেরকে করা হয়েছিল দে আর ইনোসেন্ট। হাইকোর্ট ডিভিশন তাদেরকে যে একুইটাল দিয়েছে এই একুইটালটা বহাল থাকবে, এটা ডিফেন্স থেকে আমরা সেটাই আশা করতেছি। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে প্রাইম মুভার ও ট্রেইলার চালক শ্রমিকদের ডাকে 12 ঘন্টার ধর্মঘট চলছে। এতে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার আনা নেওয়া বন্ধ হয়ে গেছে। সকাল 6টা থেকে কর্মবিরতি পালন করছেন তারা। কর্মবিরতির ফলে চট্টগ্রাম বন্দর এবং বেসরকারি কন্টেইনার ডিপোগুলোর মধ্যে আমদানি ও রপ্তানি কন্টেইনার পরিবহন সকাল থেকে বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বেসরকারি ডিপো মালিকরা। চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার, কংক্রিট মিক্সার, ফ্ল্যাট বেড, ড্যাম্প ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাহী সভাপতি হুমায়ুন কবির জানান, গত মঙ্গলবার ইউনিয়নের সভাপতি সেলিম খান ও 2 শ্রমিককে পাহাড়তলী থানায় নিয়ে মারধর করা হয়। এই ঘটনায় জড়িত পুলিশের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিতে এ ধর্মঘট চলছে।
ব্রাহ্মণবাড়িয়ায় চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ৭৫ লাখ টাকার অবৈধ মালামাল আটক করেছে বিজিবি। ৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান জানান, বুধবার সুলতানপুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খিরনাল নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক চোরাচালানের সময় ৩৫,৭০,০০০ টাকা মূল্যের একটি বাংলাদেশি ট্রাক সহ ২০ কেজি গাঁজা আটক করে। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩৯,৩১,০০০ টাকা মূল্যের অবৈধ বিভিন্ন প্রকার ভারতীয় চাল, শাড়ি, মোবাইল, বাজি, হুইস্কি, গাঁজা ও বাংলাদেশি মশার কয়েল আটক করে। চট্টগ্রামের বহুল কাঙ্ক্ষিত কর্ণফুলী নদীর উপর কালুরঘাট সেতুর নতুন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধনে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই অঞ্চলের লাখো মানুষ। বুধবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ফলক উন্মোচন করে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করায় কালুরঘাটে আনন্দ মিছিল করেছেন সর্বস্তরের জনসাধারণ। দুপুরে বিদ্যমান শতবর্ষী কালুরঘাট সেতুর পশ্চিম প্রান্ত থেকে মিছিলটি পূর্ব প্রান্তে এসে শেষ হয়। এ মিছিলে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। কালুরঘাট থেকে যুদ্ধ করেছিল এবং প্রতিনিধি হিসাবে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে এক বিজিবি সদস্য মারা গেছেন। এ সময় আরও ৩ বিজিবি ও এক আনসার সদস্য আহত হয়েছেন। বুধবার মধ্যরাতে রৌমারী উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের কাউনিয়ারচর খ্যাতারচর সীমান্তে এ ঘটনা ঘটে। ৩৫ বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার ফরিদ জানান, বুধবার রাত ১টার দিকে রৌমারী সীমান্তে টহল দিচ্ছিল একদল বিজিবি সদস্য। এ সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে এক আনসার ও ৪ জন বিজিবির সদস্য গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে রৌমারী হাসপাতালে নেওয়া হয়। এ সময় রিয়াদ হোসেন নামের এক বিজিবি সদস্যের মৃত্যু হয়। গুরুতর আহত ২ বিজিবি সদস্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেরপুরের উন্নয়নের দাবিতে শহরের ৫ কিলোমিটার প্রধান সড়কে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে ঐতিহাসিক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শেরপুর প্রেস ক্লাবের উদ্যোগে পিছিয়ে পড়া শেরপুর জেলার যৌক্তিক উন্নয়নের দাবিতে সকাল ১১টা ১ থেকে দুপুর ১২টা পর্যন্ত এই নাগরিক মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা শহরের খোয়ারপাড় শাপলা চত্বর থেকে অষ্টমীতলা পুলিশ লাইন্স মোড় পর্যন্ত সড়কের দুই পাশে আয়োজিত মানববন্ধনটিতে অংশ নেয় হাজার হাজার মানুষ। অংশগ্রহণ করছে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় করার জন্য তাদেরকে দাঁড়ানোর জন্য। জামালপুরের সম্পূর্ণ স্বচ্ছতায় মেধা ও যোগ্যতার মাপকাঠিতে মাত্র ১২০ টাকা আবেদন ফি দিয়ে ৩২ জন নারী পুরুষ পুলিশে চাকুরি পেয়েছে। বুধবার রাতে জামালপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে কনস্টেবল পদে চাকুরির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের উপস্থিতিতে সকলের সামনে মাইকে ২৯ জন পুরুষ ও ৩ জন নারী কনস্টেবল নির্বাচিত করা হয়। মেধা ও যোগ্যতার ভিত্তিতে মোট ৯টি ধাপ অতিক্রম করে প্রতিযোগিতায় যোগ্যতার প্রমাণ দিয়ে তাদের চাকুরি হয়েছে। হয়েছিল, এরপরে লিখিত পরীক্ষা হয়েছিল গত ৪ তারিখে। আজকে ভাইবার মাধ্যমে আমরা তাদেরকে প্রাথমিকভাবে ৩২ জনকে চূড়ান্ত করেছি, আর ৬ জনকে আমরা সেখানে ওয়েটিং হিসেবে রেখেছি। বাজারে আসতে শুরু করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রসালো পাকা লিচু। অতিরিক্ত খরার কারণে অন্যান্য বছরের তুলনায় এবার আগেই গাছগুলোতে লিচু পেকেছে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বর্তমানে কদমি, মুজাফফরপুরি, চায়না ৩, এলাচি ও পাতি এ ৫ ধরনের লিচুর চাষ হয়েছে। তবে অন্যান্য লিচুর চেয়ে বর্তমানে কদমি লিচু চাষের প্রতি বেশি মনোযোগী চাষিরা। কোথাও একটু খালি জায়গা পেলে সেখানেই বাগান তৈরি করছেন তারা। এক একটি বাগান থেকে পাওয়া কদমি লিচু বিক্রি হয় ৪ থেকে ৫ লাখ টাকায়, আর ১০০ লিচুর দাম ৫৫০ থেকে ৬০০ টাকা। দেশ বিদেশে আছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কদমি লিচুর সুনাম। চাষিরা জানান, এবছর দেশের আবহাওয়া লিচু চাষের উপযোগী হওয়ায় ভালো ফলন পাওয়া গেছে। আর আমাদের এখানে যে ৫ প্রকার লিচু হয় সেটার মধ্যে সবচেয়ে ভালো হয় কদমি লিচু এবং এই যে চায়না ৩, এটা আমাদের সোনারগাঁওয়ের জন্য গর্ব এবং খুবই ভালো। ফলন ভালো হয়েছে, আল্লাহ দিলে আমাদের একটু দামও ভালো, দেশ বিদেশে যায় এর কারণে আমরা একটু দাম পাইছি। এখানে মানুষ কেন বেশি কিনে, এখানে খুব মিষ্টি, খুব ভালো, এই জন্য অনেক দূর থেকে এখানে আসে বৃষ্টিটা নেওয়ার জন্য। ক্রেতারা জানান, এবার দামটা বেশি, তবে লিচু অনেক ভালো। অনেক বাগ দেখেছি, কিন্তু এই বাগের লিচুটা অত্যন্ত সুন্দর, চায়না ৩ বলে, কিন্তু দাম
একটু বেশি এই লিচুটা। আপনার ওই দাম তুলনা হিসাবে লিচুটা ভালো এবং এটার মধ্যে অনেক রস আছে, কোনো পোকা নাই, যে অন্যান্য লিচুতে পোকা থাকে এটাতে সেটা নাই। স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে এবছর 720 টন লিচু হওয়ার সম্ভাবনা আছে। এইবার সোনারগাঁয়ের লিচুর দাম আশা করি কৃষকরা খুবই ভালো পাবে। ফলন হয়েছে 720 মেট্রিক টনের মতো এবং যার বাজার মূল্য আলোচনা করে বা কৃষকদের সাথে কথা বলে জানা গেছে প্রায় 7 কোটি টাকার সমপরিমাণ। এবার সোনারগাঁওয়ের 85টি গ্রামের 107 হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। দীপ্ত বার্তা কক্ষ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সেজেছে প্রকৃতির নানা রঙে। ফুটেছে কৃষ্ণচূড়া, ক্যাশিয়া জাভানিকা, জারুল সহ হরেক রকম ফুল। পাশাপাশি লেকের পদ্ম ও শাপলার সৌন্দর্য টানছে দর্শনার্থীদের। সারি সারি কৃষ্ণচূড়ার গাছ স্বাগত জানাচ্ছে সবাইকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দৃশ্য এটি। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকা, চৌরঙ্গি, বেগম খালেদা জিয়া হল সহ বিভিন্ন সড়কের সামনে এটি শোভা পাচ্ছে, যেন কৃষ্ণচূড়া দখল করে নিয়েছে পুরো ক্যাম্পাস। এছাড়া জারুল, সোনালু, বাগানবিলাস, কাঠগোলাপ, অলকান্দা, নয়নতারা, মাধবীলতা, অপরাজিতা, কামিনী, জবা ফুলের সমারোহ মন কাড়বে যে কারো। ওখানে কৃষ্ণচূড়ার গাছ আছে, জারুল ফুল দেখলাম, মাটিতে পড়ে আছে, ভালো লাগলো। এই যে কাঠগোলাপ নিচে কিছু। এই যান্ত্রিক যুগে যতটাই দূরে যাচ্ছে না কেন, প্রকৃতির সাথে যেতে দাঁড়িয়ে একটা নিবিড় সখ্যতা এবং এটা খুবই ন্যাচারাল একটা বিষয় এবং যার মধ্যে কোনো কি বলবো, এটা খুব নিখাদ একটা অনুভূতি। পুরো বিশ্ববিদ্যালয় যেন এক টুকরো ফুলের বাগান। ফুলের পাশাপাশি পরিবহন চত্বর সংলগ্ন দুটি পুকুরে লাল শাপলা, চৌরঙ্গীর পদ্ম পুকুর, জহির রায়হান মিলনায়তন কেন্দ্রের পুকুরে ছেয়ে গেছে লাল পদ্মে। কাঠগোলাপ ফুটেছে, সুন্দর কৃষ্ণচূড়ায় লাল ফুল উঠেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী যারা আছেন তারাও আসলে এই সময়টার অপেক্ষায় থাকেন যে ক্যাম্পাস আসলে নতুন করে সাজে আর কি নানান ফুলে। প্রচণ্ড তাবদাহ উপেক্ষা করে ফুলের সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন অনেক দর্শনার্থী। ষড়ঋতু দেখি, তো এই ষড়ঋতু কিন্তু আমরা এই ক্যাম্পাসে এসে প্রত্যেকটা ঋতুকে কিন্তু আমরা আলাদা করে আইডেন্টিফাই করতে পারি এই ফুলের মাধ্যমে। সব জায়গায় ভিডিও দেখতাম ফেসবুকে, বিভিন্ন রকমের যে ফুলের ভিডিও, তখন ইচ্ছা হয়েছে যে চলি আমরা বান্ধবীদের নিয়ে দেখে আসি, সেজন্য আসছি দেখতে। আবহাওয়ার কারণেও গাছের ব্লুমিংটা অনেক ভালো হচ্ছে, বিভিন্ন প্রজাতির ব্লুমিং অনেক ভালো হচ্ছে। লাগানো উদ্ভিদ ছাড়াও অনেক প্রাকৃতিকভাবে জন্মানো উদ্ভিদগুলোর মধ্যে ফুল ফুটছে, যার ফলে ক্যাম্পাস এখন অনেক সতেজ মনে হচ্ছে এবং অনেকের কাছে অনেক আকর্ষণীয় মনে হচ্ছে। তিনি জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 917 জাতের দেশি বিদেশি উদ্ভিদ রয়েছে। দীপ্ত বার্তা কক্ষ। আন্তর্জাতিক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও 40 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক ফিলিস্তিনি। এতে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা প্রায় 52,930 জনে পৌঁছেছে। কাতারে যুদ্ধবিরতি নিয়ে পরোক্ষ আলোচনার মধ্যেই ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা হলো। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে 10 জন নিহত হয়েছেন। এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আল জাজিরা বলছে, জাবালিয়ায় উদ্ধারকর্মীরা শিশুদের মরদেহ সরাতে কেবল মোবাইল ক্যামেরার আলো ব্যবহার করছেন। খেলার খবর। পাকিস্তান সুপার লিগ পিএসএলে দল পেয়েছেন সাকিব আল হাসান। লাহোর কালান্দার্সের জার্সিতে আসরের বাকি ম্যাচগুলোতে দেখা যাবে এই অলরাউন্ডারকে। পিএসএলে এটি হতে যাচ্ছে তার তৃতীয় দল। এর আগে করাচি কিংস ও পেশোয়ার জালমির হয়ে 14টি ম্যাচ খেলেছেন সাকিব। বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার নানা কারণে টুর্নামেন্টের শেষ ভাগে খেলতে পারবেন না। সেই শূন্যস্থানগুলোই বিকল্প ক্রিকেটার দিয়ে পূরণ করছে পিএসএলের 6 ফ্র্যাঞ্চাইজি। সাকিবের দল পাওয়া সেটিরই অংশ। লিগ পর্ব ও প্লে অফ পর্ব মিলিয়ে এবারের পিএসএলে এখনও 8 ম্যাচ বাকি। এছাড়া লাহোরের হয়ে খেলছেন বাংলাদেশের রিশাদ হোসেন। শেষ করব দীপ্ত সংবাদ, তবে তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। 3 দফা দাবিতে জগন্নাথের শিক্ষার্থীদের কাকরাইলে সড়ক অবরোধ, ভোগান্তি চরমে। ডিগ্রি সমমানের দাবিতে বিভিন্ন জেলায় নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের বিক্ষোভ। বাজারে আসছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রসালো লিচু, কদমি লিচুর কদর বেশি। এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6টা 40 মিনিটে দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।